আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সাথে আছি আমি তাফিম জুনাইরা আনশি। প্রতি পর্বের মতো এ পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। দেশের প্রায় ৪৭% মেয়েই বাল্যবিবাহের শিকার। কোনোভাবেই কমছে না ডেঙ্গু মশার বিস্তার, প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আইকিউ এয়ার সূচকে সপ্তাহ জুড়ে বায়ু দূষণের শীর্ষে রাজধানী। এবারে বিস্তারিত। এখনও আগের রূপে ডেঙ্গু মশার বিস্তার, কোনোভাবেই কমছে না ডেঙ্গু রোগ বহনকারী এই মশার পরিমাণ। প্রত্যেকদিন আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃত্যুর মিছিল। সচেতনতাই হতে পারে যার মূল সমাধান, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত তামিম আহমেদ বৃন্তর প্রতিবেদনে। বর্ষা মৌসুম শেষ হয়েছে আরও মাসখানেক আগে, তবুও দেশে কমেনি ডেঙ্গু রোগবাহী মশা এডিসের সংখ্যা। হিসেবে এখন পুরো বছর জুড়ে ডেঙ্গুর দৌরাত্ম্য। নভেম্বরের মাঝামাঝি এসে কিছুটা কমলেও আবারও আগের পর্যায়ে ফিরেছে মশাবাহী এই রোগে আক্রান্তের সংখ্যা। রোগীর মধ্যে শিশু কিশোরদের সংখ্যা বেশির কাতারেই। বয়স 8 বছর। আচ্ছা, কতদিন হয়েছে এসেছেন আর কি এখানে? কালকে আসছি 1টার সময়। ডাক্তার কি বলেছে, বর্তমানে কি অবস্থায় আছে? বর্তমানে ওর অবস্থা বেশি ভালো না, ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু গাড়াইয়া গেছে। এখন এই যে রক্তর স্যালাইন দিতেছে, এখন এই রক্ত পরীক্ষা করতে দিছে, এটা রিপোর্ট আসলে কালকে দেওয়ার কথা ছিল। ডাক্তার বলছে যে এখন লিখিত দিছে আজকে এমার্জেন্সি আনার জন্য, যদি আজকে না দেয় ওর রাইতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য ডাক্তার বললে এখন আবার এটারে নতুন করে আবার কাগজ দিতেছে। আচ্ছা, মানে কোথা থেকে এসেছেন আপনারা? কাজলা, যাত্রাবাড়ি কাজলা থেকে আসছি আমরা। এক সপ্তাহ যাবৎ জ্বর, আসছি রবিবারে। আচ্ছা, এখন বাবুর কি অবস্থায় আছে, ডাক্তাররা কি বলছে? এখন বলছে বাবু একটু সুস্থ আছে, জ্বর একটু কমছে, পায়খানাটা একটু কমছে, বমিও কমছে। ডাক্তার বলছে মানে ওর হচ্ছে প্লাটিন কমে গেছে এবং ওর প্রেশার ছিল না, যার কারণে ডাক্তার ওর ওইভাবে ট্রিটমেন্টটা করছে। এখন মোটামুটি আজকে প্লাটিন ৪৫,০০০ আসছে, তো বলছে একটু ভালোর দিকে আছে, দেখা যাক কি হয়। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫০ জনেরও বেশি। কেবল অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭,৮০০ জনেরও বেশি রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেলে তখন চিকিৎসার কোনো বিকল্প নেই। শুরুতে যেটা করতে হবে, মানে জ্বর, বিশেষ করে জ্বর, শরীর ব্যথা বা যে কোনো ইনফেকশন রোগীর যে সিমটমগুলি দেখা দেয়, তো জ্বরের সিমটম দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসার আওতায় চলে আসতে হবে। শুরুতেই নিশ্চিত হতে হবে পরীক্ষা নিরীক্ষা করে যে এটা ডেঙ্গু রোগী কিনা। তবে এই রোগ এখন আর অবহেলা করার সুযোগ নেই। জ্বরসহ যে কোনো উপসর্গ দেখা দিলেই যথাযথ চিকিৎসা শরণাপন্ন হতে হবে। বছরের এই শেষ সময়টাতে এসেও এখনও কমেনি ডেঙ্গুর প্রাদুর্ভাব। দিনে গড়ে প্রায় শতাধিকেরও বেশি রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং আশেপাশের পরিবেশ নিয়েও থাকতে হবে সচেতন। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। জন্মের ৭.৫ বছর পর হতভাগ্য মা খালেদা জানতে পারেন বেঁচে আছে তার ছেলে। পৃথিবীর আলো দেখার আগেই মায়ের গর্ভে মারা গেছে বলে কৌশলে হান্নান মিয়ার কাছে শিশুটিকে বিক্রি করে দেন খালেদার পাতানো বোন বিউটি। হাসপাতালে স্বাস্থ্যকর্মী পরিচয় দেওয়া বিউটি অর্থের লোভে পড়ে এমন কাজ করেন। ATN বাংলার অনুসন্ধানে উঠে এসেছে হাসপাতাল ও ক্লিনিকের নবজাতক বিক্রির এমন চাঞ্চল্যকর তথ্য। মুশফিকুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব, জানাচ্ছেন জামিল হাসান শান্ত। ছবি পাইছি আমি ৭.৫ বছর পরে। জনম দুঃখী মায়ের এমন আহাজারি নিজ গর্ভে বেড়ে ওঠা শিশুকে হারিয়ে। জন্মের পর যাকে একটিবারের জন্য ছুঁয়ে দেখতে পারেননি এই হতভাগা মা। আমি 10 মাস 10 দিন রাখছিলাম কি পেটে লাগে। ঘটনার শুরু ২০১৮ সালে
গৃহকর্মী খালেদার গর্ভে একটি সন্তান এলে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি ক্লিনিকে গিয়ে পরিচয় হয় স্বাস্থ্যকর্মী বিউটির সাথে। একই এলাকার হওয়ায় খালেদাকে বোন ডাকেন বিউটি। সেই থেকেই তার নিয়মিত আসা যাওয়া খালেদার বাসায়। কইছে যে আফা তুমি দেশ যাও না, যে হ্যাঁ আমার বাড়ি নেত্রকোনা, তোমার বাড়িও নেত্রকোনা, তুমি আমার বোন, আমি দিন হইলে আমি চাকরি করবাম আর রাত হইলে তোমার সেবা করবাম, তুমি দেশ যাও না, যে হ্যাঁ আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নিব। খালেদা লাকমিয়া দম্পতির দাবি, গভীর রাতে খালেদার প্রসব ব্যথা উঠলে স্বামী লাকমিয়া ফোন করেন পাতানো বোন বিউটিকে। সাথে সাথে খালেদাকে রাজধানীর একটি ক্লিনিকে নিয়ে যান বিউটি। এর পরের ঘটনা অনেকটা লোমহর্ষক। আমার রাতে 3টা বাজে ব্যথা উঠে, হ্যাঁ একটা সিনচি নিয়ে আসছে, আমার জামাই অ্যাক্সিডেন্ট করছে, যাইতে পারে না, আর 3টা সন্তান আছে আমার, এই 3টা সন্তান নিয়ে আমার জামাই বাসায় আছি। এটা ব্রাকের থেকে একটা মেডিকেলের নিচে, এটা হাসপাতালও না, এটা জমক রুট কুড়িল বিশ্ব রোডের। তারপরে আমার একটা অন্য রুমে আটকায়, হ্যাঁ আমার স্বামীর সাথে ফোনে কথাবার্তা কইছে। ফোন দিয়ে কইতেছে যে দুলাভাই বাচ্চা তো প্রায় অনেক আগে ফেরো মারা গেছে, অনেক আফার তো অবস্থা ভালো না, বাচ্চা তো এটা কাটতে বার করতে হইব, অনেক কি আফারে বাঁচাইতাম না কি করতাম। আমি চাই আচ্ছা তোমার আফারে বাঁচাও, এই কথা কই আমি এর কাছ থেকে ফোন রাখিয়ে দিছে। বোরে শোনাইছো যে হ্যাঁ তোমার বাচ্চা আছে, আর আমারে বলছে যে বাচ্চা কাটতে ময়লার ডামের মধ্যে ফেলাই দিছে। রাত ফোয়াইছে, ফসর হয়েছে, আমি যাইতাম লইছি, এমনি দিয়ে সিএনজি আমার বউর লই আয় পড়তেছে বাসা। সিজারের 1 ঘন্টা পরে বাদে জিগাইলাম কি আফার এই অবস্থা, দুর্বল শরীরের লই আইলা, কেন হাসপাতালে থাকলে একটু বিল উঠবো, হ্যাঁ আফা যা কিছু লোক আমি বাসাতেই করব। খালেদা জানান, ঘটনা ধামাচাপা দিতে খালেদার বাসায় আসা যাওয়া বাড়িয়ে দেন বিউটি। সম্প্রতি আরেকটি নবজাতক বিক্রির জন্য গ্রাহকের সন্ধানে নামে সে। ঘটনাক্রমে খালেদাকে বলেন বাচ্চা বিক্রির কথা। ভেতরটা নাড়া দিয়ে ওঠে খালেদার। তাহলে কি মারা যাননি তার সন্তান? নতুন করে মেয়ে একটা বিক্রি করতে আসছে, তখন কইছে যে আমি একটা পার্টি দেখতাম, তখন আমি কইছি আমি তো এটা বুঝি না, বাচ্চা কেনা বিছা, হ্যাঁ আমি কই লুক পাইম। তখন আমি ফোনটা রাখিয়ে দিছি, ফোন দিছি বিকালে যে আফা তুমি আমার বাসা তো একটু আসো, আমি তো একটু গরু মাংস আনছি, তোমার লাগে 1 ব্যাগ কাপড় আনছি, হাউজাতে 1 ব্যাগ জুতা আনছি। তখন হ্যাঁ দৌড়িয়ে আসছে, আসলে হরে আমি কইছি আমার সন্তানটা যে এই যে কইছো যে মারা গেছে, আমার সন্দেহ লাগতেছে আফা, তুমি মনে হয় নিশ্চয়ই আমার বাচ্চাটারে তুমি বিক্রি করে দিছ। তখন কইছে যে আফা ঠিক আছে আমি কাম করছি, টাকার বিনিময়ে আমি করছি। 7.5 বছর পর সন্ধান মেলে খালেদা লাকমিয়া দম্পতির এই ছেলে সন্তানের, কিন্তু একটিবারের জন্য চোখের দেখা দেখতে দেয়নি তাদের। 3 বার গেছি, একবারও দেখা না। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শীতের হাওয়ার সঙ্গে আবারও ধূসর হয়ে উঠছে ঢাকার আকাশ। যান চলাচল কম থাকলেও দূষণের মাত্রা কমেনি, বরং আইকিউ এয়ার সূচকে সপ্তাহ জুড়ে শীর্ষে রাজধানী। কিন্তু কেন প্রতি বছরই একই চিত্র? বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত নগরায়ন আর তদারকির ঘাটতি দূষণ বাড়ার মূল কারণ। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। শীতের সাথে রাজধানীতে আবারও বাড়তে শুরু করেছে বায়ু দূষণের মাত্রা। দেশের অস্থিতিশীল অবস্থার কারণে যান চলাচল স্বাভাবিকের তুলনায় কম থাকলেও দূষণের মাত্রা ছিল চোখে পড়ার মতো। চলতি সপ্তাহ জুড়ে আইকিউ এয়ারের দূষণ সূচকে শীর্ষে অবস্থান করছে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত নগরায়ন, যানবাহনের অতিরিক্ত নির্গমন আর শিল্পাঞ্চলের সঠিক তদারকি না থাকাই দূষণ বাড়ার বড় কারণ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় পরিবেশ অধিদপ্তর, এই ক্ষেত্রে সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি তাদের নির্মাণ কাজের ক্ষেত্রে নির্মাণ বিধি মেনে কাজ করতে বাধ্যতামূলক একটি ব্যবস্থা তৈরি করতে পারে, তাহলে পরিবেশ অধিদপ্তরের এটি নিয়ে আর মাথা ঘামানোর দরকার পড়তো না। কিন্তু আমরা সেই সমন্বয়টি আমরা লক্ষ্য করি না। আমরা রাস্তাঘাট দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, কখনো কখনো মাসব্যাপী রাস্তাঘাট খোঁড়াখুড়ি করে রেখে যেতে আমরা লক্ষ্য করি, যেখান থেকে প্রচুর ধুলাবালি তৈরি হয়। আবার শিল্প কারখানাগুলোতে যেই উৎপাদনের ক্ষেত্রে যে পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মানমাত্রা রয়েছে, শিল্প মন্ত্রণালয় সেটি যদি দেখভাল করত, সেটি যদি নিয়ন্ত্রণের ব্যবস্থা করত, তাহলে শিল্প কারখানা থেকে বায়ু দূষণ হতো না। যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ করার জন্য যদি যোগাযোগ মন্ত্রণালয় সক্রিয় থাকতো, তাহলে যানবাহনের থেকে বায়ু দূষণ হতো না। এক্ষেত্রে রাজনৈতিক অনিচ্ছাও এক ধরনের অদৃশ্য দেয়ালের মতো কাজ করছে। রাজনৈতিক দলগুলোর পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা এই সমস্যার সমাধানে ফলপ্রসূ হতে পারে বলেও মত সংশ্লিষ্টদের। রাজনৈতিক সদিচ্ছা এবং কমিটমেন্ট ছাড়া শিল্প কারখানা হোক আর যানবাহন হোক আর রাস্তা খোঁড়াখুড়ি হোক,
বায়ু দূষণ কোনো ক্ষেত্রেই কমিয়ে আনা সম্ভব না যদি না রাজনৈতিকভাবে সদিচ্ছা থাকে এবং এটি নিয়ন্ত্রণের জন্য একটি কঠোর এনফোর্সমেন্টের কমিটমেন্ট রাজনীতিক নেতৃবৃন্দ থেকে এখনই যদি না আসে। প্রতি বছর একই দৃশ্য, শীত এলেই দূষণ বাড়ে, আলোচনা হয়, প্রতিশ্রুতি শোনা যায়, কিন্তু প্রশ্ন রয়েই যায়, কবে আসবে কার্যকর পদক্ষেপ, কখন বদলাবে ঢাকার বাতাস। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। গত ২০ নভেম্বর ২০২৫ বিশ্ব শিশু দিবস উপলক্ষে ইউনিসেফ আয়োজন করে ডিপ ডাইভ ইনটু মাইক্স 2025 কি ডাটা ফর চিলড্রেন্স। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, মিগুয়েল মাতেওস মুনোজ, চিফ অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনস, ইউনিসেফ বাংলাদেশ এবং উন্নয়ন প্রতিনিধিরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এবং ইউনিসেফের সহায়তায় বাস্তবায়িত বাংলাদেশ MICS 2025 শিশু, কিশোর এবং মহিলাদের সুস্থতার উপর সবচেয়ে বিস্তৃত এবং ভৌগোলিকভাবে পৃথক তথ্য প্রদান করে, যা জাতীয় অগ্রাধিকার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পর্যবেক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ 200টিরও বেশি সূচক প্রদান করে। রানা ফ্লাওয়ার্স বলেন, আমাদের দেশে ফাংশনিং চাইল্ড প্রোটেকশন সিস্টেম প্রয়োজন। Is child labour and the 40% increase that has been recorded in child labour. That deserves a deep dive to understand where those children are and why they are employing, against the law, children rather than employing adults who need the jobs. মিগুয়েল মাতেওসের মতে, দেশে 6 মিলিয়নের বেশি শিশু সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এসব শিশুদের জীবনমান উন্নয়নে সমাজকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। We are working, for example, in a program in which I recently met some of those girls called Skillful, in which we are offering to girls, especially adolescents, some life skills that are giving them access to the job market, and they try to explain to you, this is a life-changing opportunity for me because now I can see how I can be independent. আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশের প্রায় 47% মেয়েদের 18 বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে। দারিদ্র্য, শিক্ষার অভাব, সামাজিক চাপ আর নিরাপত্তাহীনতার কারণে বাল্যবিবাহের শিকার হয় মেয়েরা। বিশেষজ্ঞদের মতে পরিবার, সমাজ ও প্রশাসনের যৌথ প্রচেষ্টাই পারে বাল্যবিবাহ কমিয়ে আনতে। বিস্তারিত ফারিয়া আক্তারের প্রতিবেদনে। আয়েশা এখন এক সন্তানের মা। করোনার পর স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। 16 বছর বয়সে বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে। এখন বয়স কত? এখন 20 চলে। আপনার বিয়ে হয়েছে কত বছর বয়সে? 16 বছর বয়সে। এখন আপনার কি সন্তান আছে? হ্যাঁ, এক ছেলে। তুই যে এত কম বয়সে আর কি ফ্যামিলি থেকে কেন আপনাকে বিয়ে দিয়েছে? এভাবে বিয়ে দিয়ে দিছে। পড়াশোনা চালাতে পারে নাই, তার জন্য তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। করোনার পরে পড়াশোনা করতে পারিনি। যে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিছে, পড়াশোনা করতে পারেন নাই, তো আপনার তো নিশ্চয়ই আক্ষেপ হয় যে আপনি ভালো একটা পজিশনে যাইতে পারেন নাই, চাকরি করতে সুযোগ পান নাই, তো সেটা আক্ষেপ হয়? হ্যাঁ, তা তো হয়। পড়াশোনায় খরচ চালাতে না পারায় সুমাইয়াকে বিয়ে দিয়ে দেয় তার পরিবার। বাল্যবিবাহের শিকার হতে হয় তাকে। আমার বিয়ে হয়েছে 7 মাস হয়েছে। মানে 18 বছর হয়েছে? না, ফুল হয় নাই, এই ক্লাস 5 পর্যন্ত। ফ্যামিলি ভালো ছেলে পাইছে, তার কারণে বিয়ে দিয়েছে। পড়াশোনা বলতে কি, পড়াশোনা আমি এক হিসাবে করি নাই, বাপ মা করাইতে চাইছিল আমার ছোট ভাইয়ের পর, আমি আর পড়াশোনা করিনি। আয়েশা আর সুমাইয়ার মতন হাজারো মেয়েকে বাল্যবিবাহের শিকার হতে হচ্ছে প্রতিদিন। দেশে প্রতি 2 জন মেয়ের মধ্যে একটি মেয়ে বাল্যবিবাহের শিকার হচ্ছে। সবশেষ পরিসংখ্যান বলছে 20 থেকে 24 বছর বয়সী নারীদের মধ্যে 18 বছর হওয়ার আগে বাল্যবিবাহের হার বর্তমানে 47%, যা 2019 সালে ছিল 51%। দেশজুড়ে 18 বছরের কম বয়সী 56% মেয়েদের বাল্যবিবাহ হচ্ছে, আগে যা ছিল 60%। 2023 সালে BBS-এর তথ্য অনুযায়ী গ্রামে 44.4%, শহরে 33.5% মেয়েদের বাল্যবিবাহ হচ্ছে। দেশে বাল্যবিবাহের হার আগের তুলনায় কিছুটা কমলেও সার্বিক চিত্র এখনও গভীর উদ্বেগজনক। বাংলাদেশের প্রেক্ষিত চিন্তা করলে এই যে ডেটা যা বলে আর বাস্তবতা যা আমরা দেখি, এটা কিন্তু যথেষ্ট সন্দেহ আছে যে কমেছে কিনা সত্যিকার অর্থে। কারণ আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি,
এবং প্রায় ৭৬টা উপজেলায় আমরা বাল্যবিবাহ নিয়ে একযোগে সমস্ত উপজেলার সমস্ত বিবাহ উপযোগী 18 বছরের নিচের মেয়েদেরকে নিয়ে বিশেষ করে কাজ করতেছি। সেখানে কিন্তু আমরা দেখছি যে সচেতনতা হচ্ছে, কিন্তু পরিস্থিতির কারণে, পরিস্থিতি বলতে আমি যদি বলি এরকম যে আমাদের দেশে এখনও শিশুদের, বিশেষ করে মেয়ে শিশুদের জীবনে লেখাপড়া করে বেড়ে উঠুক এই প্রবণতাটা আমাদের কম। আবার অনেক সময় আছে যে অভাবের তাড়নায়, পারিবারিক অভাবের তাড়নায় মেয়েটাকেই প্রথম তারা বাড়ি থেকে বের করে বা বিয়ে দেয়। তৃতীয়ত হলো আমাদের দেশে নিরাপত্তাজনিত কারণেও অনেক অভিভাবকরা এখন চিন্তার মুখে, বিশেষ করে স্কুলে যাতায়াত, সামাজিক নিরাপত্তা এবং আর অন্যান্য প্রাসঙ্গিক যে বিষয়গুলো থাকে আমাদের দেশে। বিশেষজ্ঞদের মতে মেয়েদের শিক্ষা নিশ্চিত করা এবং পরিবারের আর্থিক ক্ষমতায়ন বাড়ালেই বাল্যবিবাহ প্রতিরোধে সবচেয়ে কার্যকরী উপায়। একই সঙ্গে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলাতে উদ্যোগ নিতে হবে। প্রথম এবং প্রধান বাবা মা এবং প্রশাসন, তাদেরকে একযোগে একসাথে হয়ে কাজ করতে হবে। শুধু বাবা মাকে বললাম যে তোমরা বাল্যবিবাহ দিও না, প্রশাসন এখানে তার যেই কিছু দায়িত্ব আছে মেয়েদের জন্য সেটা করলো না। বিশেষ করে সরকারি কথা আমি বলছি, যেমন বলছি যে স্কুল ফ্রি করে দেওয়া, তাকে একটা স্টাইপেন্ড দেওয়া, এগুলোও করলো না। অথবা পরিবারের যে সোশ্যাল সেফটি নেটের আওতায় কিছু কিছু এই সাহায্য সহযোগিতা আছে ওগুলো করলো না, তাহলে কিন্তু এটা হচ্ছে না। এর জন্যই বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে। বাল্যবিবাহ শুধু একটি শিশু, একটি পরিবারকে নয়, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। দেশে বাল্যবিবাহের হার কমলেও সার্বিক চিত্র উদ্বেগজনক। 18 বছর হওয়ার আগেই বেশিরভাগ মেয়েদেরকে বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি বেসরকারি উদ্যোগও নিতে হবে। ফারিয়া আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীদের অনাগ্রহ বাড়ছে। পাবলিক পরীক্ষার পরই দেশে না থেকে বিদেশে পড়তে যাওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। ফলে IELTS ও বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীদের ভিড়ও এখন চোখে পড়ার মতো। এই বাস্তবতা কি দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি হতাশার ইঙ্গিত? রিপোর্ট করছেন আফরিন আক্তার। HSC, SSC কিংবা O-level, A-level যে কোনো পাবলিক পরীক্ষা শেষ করে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি শুরু করে অনেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতা, সাবজেক্ট পছন্দের সুযোগ সীমিত থাকা এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা সব মিলিয়ে তারা বিদেশে পড়াকে বেশি সম্ভাবনাময় মনে করেন। বাংলাদেশে এখন ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিএসসি করছি। তো আমার ইচ্ছা আছে জাপানে গিয়ে মেকানিক্যালের উপরেই বিএসসি কমপ্লিট করা এবং ওইখানে মাস্টার্স করা। ওইখানে যদি মাস্টার্সটা কমপ্লিট করি আমি ওয়ার্ল্ড ওয়াইড যে বিখ্যাত কোম্পানিগুলো আছে ওইগুলোতে একটা অপরচুনিটি পাবো। কিন্তু আমাদের দেশে মেকানিক্যাল যে ডিপার্টমেন্ট ওইটা অনুযায়ী এত একটা অপরচুনিটি নেই। আমি ডিপ্লোমা করেছি, ডিপ্লোমার পর আমি আসলে জবের জন্য অনেক বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি বা বিভিন্ন কোম্পানিতে গেছি। তো পড়াশোনা অনুযায়ী জবের যে সেক্টরটা ওইটা অনেক নিম্নমানের ডিপ্লোমাদের জন্য আর কি। তো এই জন্যই মূলত আমার বাইরে যাওয়া আর কি। যেহেতু আমি একটা ওয়ার্ল্ড টপ কোম্পানিতে চাকরি করতে চাই, তো আমার একটা কানেকশন লাগবে, ওরকম একটা শিক্ষা দরকার। একটা উচ্চ মানের শিক্ষা যদি পেতে হয় তাহলে আমার দেশে ওটা একটু কষ্টকর হয়ে যাবে। এই জন্যই আমার বিদেশটা চয়েস করা। যেহেতু জাপান একটা উন্নত দেশ, সেইখানে তো মেয়েদের নিরাপত্তা অবশ্যই আছে। এর জন্য আর কি উচ্চশিক্ষা প্লাস নিজের নিরাপত্তার জন্য আর কি ওখানে যাওয়া। ঢাকার বিভিন্ন IELTS ও ল্যাঙ্গুয়েজ সেন্টারে প্রতিদিনই শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। বিশেষ করে জাপানে দুভাবে স্টুডেন্ট পাঠানো যায়। একটা হচ্ছে যে জাপানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে সরাসরি গিয়ে পড়াশোনা করতে পারে, আরেকটা হচ্ছে সরাসরি ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটিগুলিতে পড়াশোনা করার সুযোগ আছে। এবং বাংলাদেশ থেকেও ভিসার রেশিওটা অলমোস্ট মেজি এডুকেশনের ক্ষেত্রে আমি দেখেছি আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে অলমোস্ট 98%। আর এছাড়া আমরা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট পাঠাচ্ছি এবং নিউজিল্যান্ডে স্টুডেন্ট পাঠাচ্ছি এবং পাশাপাশি সুইডেন, ডেনমার্ক এবং নেদারল্যান্ডসে আমরা স্টুডেন্ট পাঠাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের এই বিদেশমুখী প্রবণতা শুধুমাত্র ট্রেন্ড নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থায় আস্থাহীনতার একটি বড় ইঙ্গিত। শিক্ষার্থীরা যে দেশের বাইরে চলে যাচ্ছে তা না, আমাদেরকে এখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও যারা বাইরে পড়তে যাচ্ছেন তারাও আর ফিরছেন না। তার একটা প্রধান কারণই হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি কম ইনভেস্টমেন্ট। ফলে বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা হওয়া দরকার, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য যে ধরনের রিসোর্সেস দরকার সেগুলো এখন আস্তে আস্তে কমে যাচ্ছে না, সেগুলো নাই। যখনই একজন শিক্ষার্থী এখানে ভর্তি হবে তার উদ্দেশ্য কী, মানে হায়ার এডুকেশনে ভর্তি হওয়ার উদ্দেশ্য হচ্ছে সে একটা জবকে মাথায় রেখে ভবিষ্যতে কোনো একটা পেশায় সংযুক্ত হবে সেটাকে মাথায় রেখেই সে ভর্তি হয়।
এখন ভর্তি হওয়ার পরে সে দেখতে পেল যে এই অনেকগুলো বিষয় অনেকগুলো সাবজেক্টের সাথে রিয়াল যে ইন্ডাস্ট্রির যে ডিমান্ড সেটার কোনো সম্পর্ক নাই। এবং তার একটা কারণ হচ্ছে যে আমাদের সবই থিওরিটিক্যাল যাচ্ছে, কিন্তু মার্কেটের সাথে ওরিয়েন্টেড করে মার্কেটের সাথে সেটাকে লিঙ্ক করে যে পড়ানোর মতো ব্যবস্থা, সেটার জন্য যে রিসোর্স দরকার সেগুলো না থাকার কারণেই বা সেই লিঙ্কেজগুলো না থাকার কারণেই এক ধরনের বিশ্ববিদ্যালয়গুলো আসলে অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে পড়ছে। দেশে উচ্চশিক্ষাকে সময়ের সাথে মানিয়ে নিতে হলে প্রয়োজন কাঠামোগত সংস্কার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আফরিন আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক, আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। বন্ধুরা, তোমরা চাইলে আমাদেরকে ইমেইল পাঠাতে পারো। আমাদের ইমেইল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো 01-317-708-842। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।